মহামান্য সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সম্মানিত বিশিষ্ট আইনজীবী জননেতা জনাব শিশির মণি, জননেতা জনাব শিশির মণি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন নানান পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেখানে দাঁড়িয়ে এখন আপনাদের সঙ্গে কথা বলছি, সেখানকার প্রাণ পুরুষের নাম হলো জনাব নাসিরউদ্দিন চৌধুরী। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যাদের কথায়, যাদের কর্মকাণ্ডে, যাদের নামে উৎসাহিত হতাম, নিজেকে এরকম করে গড়ে তুলতে চাইতাম, মনে মনে ভাবতাম যে এরকম আমাদেরকেও হতে হবে। এরকম একটা নাম হলো জনাব নাসিরউদ্দিন চৌধুরী। গতকালকে রাতে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে আমরা কয়েকটি ছবি তুলেছি, এই জন্য যে এইগুলো একসময় স্মৃতির পাতায় গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থেকে যাবে। জগতের কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নন। জগতে এরকম কোনো মানুষ নাই যিনি ভুল করেন না। আমরাও ভুল করি, আমরাও ভুল ভ্রান্তির মাধ্যমে জীবন পরিচালনা করি। আমাদের কাজ হলো, আমি মনে করি আমাদের কাজ হলো, আমাদের এই দেশে যারা পূর্বপুরুষ ছিলেন, এই সমাজে যারা সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন কিংবা আছেন, এই উপযুক্ত সম্মানী ব্যক্তিকে উপযুক্ত সম্মান দেওয়া আমাদের কাজ। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই বাড়িতে এসে এই বাড়ির সম্মানিত মুরব্বী জনাব সাবেক এমপি সাহেব, যাকে অনেকেই তাদের মন থেকে, অন্তর থেকে ভালোবাসেন, সজ্জন ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করেন, সম্মান প্রদর্শন করেন, সেই ব্যক্তির প্রতি আমি আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি আমাদের এই পূর্বপুরুষরা যারা সমাজের ভালো কাজ করার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, কষ্ট পরিশ্রম করে সম্মান অর্জন করেছেন, দিনে রাতে পরিশ্রম করে গ্রামে গ্রামে ঘুরেছেন, মানুষের কল্যাণের জন্য রজনী যাপন করেছেন, মানুষকে সাহায্য করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন। আমাদের কাজ হলো তার প্রত্যেক ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা। আমরা কোনো ব্যক্তির সম্মান নিয়ে টানাটানি করতে চাই না। কোনো ব্যক্তি বিশেষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা আমাদের কাজ নয়। কোনো মানুষকে অসম্মান করাও আমাদের কর্ম নয়। আমরা এসেছি উপযুক্ত ব্যক্তি তার নিজস্ব সম্মান যেন বুঝে পায়, এইটা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্বের অংশ। দেখুন, যে ব্যক্তি তার পূর্বপুরুষদেরকে সম্মান করতে পারে না, যে সন্তান তার পিতাকে সম্মান জানাতে পারে না, যে পিতা তার পিতাকে সম্মান জানাতে পারে না, বস্তুত অর্থে সে নিজেই তার সম্মান ক্ষুণ্ণকর কাজ করে। আমি এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে, পরিশ্রম করে আমাদেরকে সময় দিচ্ছেন। দেখুন, আমি পেশায় একজন আইনজীবী। আইন পেশা আমার কাজ, এটা আমার নেশা। সকাল থেকে রাত পর্যন্ত কখন রাত হয়ে যায়,
কখন দিন পার হয়ে যায়, বইয়ের পাতা নিয়ে বসলে দুনিয়ার আর কিছু চোখে দেওয়ার সময় পাওয়া যায় না। তখন আমার কাছে মনে হয় যে এত কষ্ট করে আইন পেশা করি, দিনের রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত। আজকে এখানে মিটিং শেষ করে আমি দিরাই যাব, দিরাই কিছু কাজ আছে, এটা শেষ করে সিলেটে যাব, সিলেট থেকে রাত 10টার বিমানে আমি ঢাকায় যাব। বাসায় পৌঁছতে পৌঁছতে আমার 11:30 বাজবে। আগামীকালকে সকাল 7:30টায় কোর্টে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কাজ করা শুরু করতে হবে। এইভাবে যাবে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় আবার বাসায় এসে রাত 8টা-9টার ফ্লাইটে আবার সিলেটে আসি, থেকে বাড়িতে যাই, বাড়ি থেকে পরের দিন আবার আমেরিকা, ইংল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ওয়াশিংটন, এই সব কিছু ঘুরে আমার কাছে আসি। যে সময়টুকু আমি গ্রামের মানুষ, দুনিয়ার সব আরাম আয়েশ ছেড়ে এই গ্রামের মানুষের সঙ্গে কাটানো সময়টাকেই সবচাইতে আনন্দদায়ক সময় মনে হয়। কারণ মানুষ এত ভালোবাসে, এত স্বাভাবিক, এত সিম্পল, এত সহজ সরল। এই সহজ সরলতার প্রতিদান অট্টালিকায় বসে দেওয়া সম্ভব নয়। গতকালকে রাতে বলেছিলাম, মানুষ কত সহজ সরল দেখেন। বাড়িতে গেলে ফজরের নামাজ পড়ে ঘুমানোর পরে একটু চোখ লাগে, হঠাৎ করে দেখি দরজা ধাক্কায়। এখন আর আমি দরজা সিটকানি লাগাই না, খুলেই রাখি। দরজা ধাক্কাধাক্কি করার জন্য যেন কষ্ট না পায়, সিটকানি খুলেই ঘুমাই। ঘুমাইতেছি, এরকম সময় আমি ঘুমে একজনে গিয়ে হাত দেয়, এরকম করে ডাকে। তো হঠাৎ করে সজাগ হলাম, ডাইকে জিজ্ঞাসা করে, আপনি কি ঘুমাইতেছেন? আমি তো ঘুমাইতেছি, সে দেখতেছে। দেখার পরে ডাইকে জিজ্ঞাসা করতেছে, আপনি কি ঘুমাইতেছি কিনা। আচ্ছা বলেন, এইটা কি খুব সহজ সরল মানুষের কথা না? গ্রামের এই সহজ সরল মানুষ বঞ্চনার শিকার হয়, তারা মামলা হামলার শিকার হয়। আমি এরকম লোক পেয়েছি যারা পুলিশের নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে তাদের সংসার ভেঙে গিয়েছে। আমি এরকম লোক পেয়েছি গ্রামে গিয়ে, যেটা দেখে আমি সাংঘাতিকভাবে আবেগ আপ্লুত হয়েছি। একটা পুলিশকে সাথে নিয়ে একটা দরিদ্র পরিবারকে তার বাড়ি থেকে উচ্ছেদ করে যাওয়ার জন্য পুলিশ এনে প্রতিশোধ প্রবণ হয়ে একজন দরিদ্র মহিলাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে। কি বলবো আমরা তাদের জন্য? এই নির্যাতন কেন? কেন নির্যাতন করে একজন নারীকে তুলে দিতে হবে বাড়ি থেকে? কেন নির্যাতন করে একজন দরিদ্র মানুষের সম্পদ নিয়ে টানাটানি করতে হবে? কেন নির্যাতন করে, নিপীড়ন করে একজন অবলা নারীকে তার বাড়ি থেকে তুলে দিতে হবে? কেন? কি হয়েছে আমাদের? কি চাই আমরা? বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, হাড়ি চাই, অট্টালিকা চাই, ব্যবসা চাই, বাণিজ্য চাই। কি জন্য চাই? কি করব? কোথায় নিয়ে যাব এই সম্পদ? কার কাছে নিয়ে যাব? এই সম্পদ শেষ পর্যন্ত কি হবে? এই সম্পদের শেষ ঠিকানা কি হবে? এই সম্পদ দিয়ে কি কবরে যাব? এই সম্পদ দিয়ে কি আমি আমার কাফনের কাপড়ের সঙ্গে বেঁধে সম্পদ নিয়ে যাব? তাহলে একজন অসহায় নারীকে কেন অন্যায় করতে হবে? কেন আমার পাশের বর্তী একজন ভাইয়ের সঙ্গে অন্যায় করে, অবিচার করে তার সম্পদ কেড়ে নিতে হবে? কেন? কেন আমরা তাকে নিরাপত্তা দিতে পারবো না? কেন আমরা তাকে আমাদের নিরাপত্তার চাদরে আবৃত করতে পারবো না? কেন তার প্রতি মায়া মহব্বত দেখাতে পারবো না? কেন তাকে আমি আমার ড্রয়িং রুমে বসিয়ে খাওয়ায়ে, হাত মাথা পা ধুয়ে, কেন আমি তাকে সম্মান জানাতে পারবো না? এই সম্মান জানাইতে না পারাটাই আমি মনে করি আমাদের নৈতিক অবক্ষয় হওয়ার কারণে সমাজে গরিব মানুষরা বঞ্চনার শিকার হচ্ছে। তাদের পাশে দাঁড়াতে হবে। আমি আমার এই অট্টালিকার জীবন বেশি ভালো লাগে না। এক সময় লন্ডনে গিয়ে বলেছিলাম ওই দিন যে এক সময় যখন কোর্ট ছুটি হইতো, আগে মাথায় কাজ করতো আমেরিকা যাইতে হবে।
পাসপোর্ট রেডি করো, ভিসা রেডি করো, সুইডেনে যাইতে হবে, ভিসা রেডি করো, সুইজারল্যান্ডে যাইতে হবে, ভিসা রেডি করো। এখন মাথায় প্রথম কাজ করে যে কোর্ট ছুটি হয়েছে, দিরাই যাইতে হবে, সাল্লা যাইতে হবে, টিকিট কাটো। আর মাথায় ওই সৌদি আরব, কাতার, কুয়েত, ভিসা, টিকিট। এখন আর বিদেশেরটা কাটতে ভালো লাগে না, এখন টিকিট কাটতে ভালো লাগে হইলো দিরাই আর সাল্লার টিকিট। এই জিনিসগুলো আমরা আমাদের জীবনে পরিবর্তনের জায়গাটুকু আমি হিসাব করে দেখেছি। আমি কি করবো এই মানুষদের জন্য? এই 5 লক্ষ লোক কি করার আছে আমার দ্বারা? কয়টা কাজ করতে পারবো? কয়জনকে সুবিধা দিতে পারবো? কয়জনের জীবনে পরিবর্তন আনতে পারবো? কয়টা রাস্তাঘাট বানিয়ে দিতে পারবো? কয়টা হাসপাতাল বানিয়ে দিতে পারবো? কয়টা বিল খনন করতে পারবো? কয়টা হাওর খনন করতে পারবো? ব্যক্তিগতভাবে আমি যখন নিজেকে জিজ্ঞাসা করি আমি কে, আমি কি পারি আর আমি কি পারি না, ব্যক্তি হিসেবে আমি আমার নিজেকেও তো আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে হয় বুঝার জন্য। আমার কাছে মনে হয়েছে আপনারা আমাদের প্রতি যে ভালোবাসা প্রদর্শন করছেন, যে সম্মান দেখাচ্ছেন, যে শ্রদ্ধা দেখাচ্ছেন, যে আবেগ দেখাচ্ছেন, যে অনুভূতি দেখাচ্ছেন, যেভাবে বসতে দিচ্ছেন, খাইতে দিচ্ছেন, নিজের বেডরুমে ঘুমাইতে দিচ্ছেন, নিজের ড্রয়িং রুমে বসে মিটিং করতে দিচ্ছেন, নিজের খাবার ভাগ করে দিচ্ছেন, নিজেরা ভাইয়ের মতো আমাদের পাশে দাঁড়াচ্ছেন। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আপনাদের এই ভালোবাসা যদি অক্ষুণ্ণ থাকে, এই ভালোবাসা যদি শেষ পর্যন্ত আমাদের প্রতি বিশ্বাস থাকে, আস্থা থাকে, আমি আমার কাছে যথেষ্ট ভাবে এই বিশ্বাস তৈরি হয়েছে, এই ভালোবাসা যদি কন্টিনিউ হয়, আমি নিশ্চিত 5 বছর 10 বছর যদি আমরা কাজ করতে পারি, তাহলে দিরাই সাল্লার 5 লক্ষ মানুষের জীবন পরিবর্তন করে দেওয়া সম্ভব। আমাদের পরিবার শুধু আমি এবং আমার সন্তান নয়, আমাদের পরিবার 5 লক্ষ লোকের পরিবার। আমাদের পরিবার একজন দরিদ্র মানুষ আমাদের পরিবারের সদস্য, একজন ধনী মানুষ আমাদের পরিবারের সদস্য, একজন বিকলাঙ্গ মানুষ আমাদের পরিবারের সদস্য, একজন বঞ্চিত নারী তিনিও আমাদের পরিবারের সদস্য, একজন মসজিদের ইমাম তিনি আমাদের পরিবারের সদস্য, একজন মন্দিরের পুরোহিত তিনি আমাদের পরিবারের সদস্য, একজন কওমি মাদ্রাসার প্রিন্সিপাল তিনি আমাদের পরিবারের সদস্য, একজন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল তিনি আমাদের পরিবারের সদস্য। আমরা যে 5 লক্ষ লোকের কথা বলি, এই 5 লক্ষ লোক একজন নৌকার মাঝি থেকে শুরু করে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত একসাথে দাঁড়িয়ে, এক জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সত্যের পক্ষে অবস্থান নিতে পারি, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমরা আপনাদের জীবন পরিবর্তনের অঙ্গীকার করতে চাই। এই জীবন পরিবর্তন করতে গেলে এককভাবে করা সম্ভব নয়। আমি চাইলেই পারবো না, আমি চাইলেই সবকিছু ঠিক করে ফেলতে পারবো না। আমি চাইলেই দিরাই সাল্লায়, আমি একদিন বলেছিলাম 8 গায়ে আমাদের সীমানাটা দেখেন, আমাদের এই দিককার সীমানা হলো আটগাঁও ইউনিয়নের রাহুতলা গ্রাম, এই দিককার সীমানা হলো সাল্লার গ্রাম সাল্লা, এই দিককার সীমানা হলো সাউদের শ্রীগ্রাম, তারপরে ঘুরে আসে এদিকে আসে বোয়ালিয়া বাজারের পর বিবিয়ানা কলেজ, তারপরে এইদিকে আসলে সীমানা এসে দাঁড়াবে মারকুলির এই পার, আরেকটু অগ্রসর হলে সীমানা গিয়ে দাঁড়াবে হুসেনপুর বাজার, এরপরে শুরু হয়েছে জগন্নাথপুর, আরেকটু অগ্রসর হলে আমরা ওই মাথায় গিয়ে দাঁড়াবেন শরীফপুর, হলো আমাদের লাস্ট মাথা, যেটা পাতারিয়া শরীফপুর, শরীফপুরে আমাদের সীমানা শেষ। আরেকটু অগ্রসর হলে দত্তগ্রাম, দত্তগ্রামের আগে আছে ডুলখসি, ডুলখর, এখানে গিয়ে আমাদের ভাটিপাড়ার ইউনিয়ন শেষ, এরপরে শুরু হবে রফিনগর ইউনিয়ন, রফিনগর ইউনিয়নের শেষ মাথা পর্যন্ত আছে আলিপুর, জগন্নাথপুর, কুড়ি, বলনপুর, এরপরে ঘুরে এসে আবার আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাজ, এই হলো আমাদের সীমানা। এই সীমানার মধ্যে 5 লক্ষ লোকের বসবাস। এই 5 লক্ষ লোক, এমন গ্রাম আছে আমাদের মধ্যে যারা শুধুমাত্র মাছ মেরে জীবন যাপন করে। একটা বড় সমাজ আছে, সোসাইটি আছে। আমি গিয়েছিলাম গেল সপ্তাহে ভাটিপাড়া ইউনিয়নের ডুলখসি গ্রাম, একটা গ্রাম ঘুরে আমি এত কষ্ট পাইনি জীবনে কখনো, এত বেশি মোটিভেটেড হইনি কখনো, এত বেশি ইমোশনাল হইনি কখনো,
গ্রামের ছেলে বুড়ো সবাইকে নিয়ে মতামত প্রকাশ করার পর এক সময় খুঁজে পেলাম এই গ্রামে কোনো শিক্ষিত লোকের বসবাস নাই। আমাদের গ্রাম, আমাদের উপজেলার মধ্যে, বিলাই উপজেলার মধ্যে অনেক মানুষের বসবাস। হিন্দু ভদ্র লোকে থাকেন, কেউ স্কুলে পড়াশোনা করে না, মাছ মেরে তারা জীবন যাপন করে। একটা লোক পাওয়া গেল না যে একটা চাকরি করে, একটা লোক পাওয়া গেল না যে নাকি সরকারি চাকরি করে, একটা লোক পাওয়া গেল না যে শহর থেকে লেখাপড়া করে। এমন গ্রামও আমাদের পরিবারের অংশ। আমি বলেছিলাম আমাদের পরিবার অনেক বড়, এখানে 5 লক্ষ লোক বসবাস করে। এই 5 লক্ষ লোকের মধ্যে আছে একজন কুলুঞ্জে বসবাস করা, লন্ডনে বসবাস করা অট্টালিকার মালিক, আবার আছে ডুলকশি গ্রামে বসবাস করা একজন অশিক্ষিত মানুষ, আবার আছে, আমি খুব অবাক হই, এরকম হিন্দু মহিলা আমি খুঁজে পেয়েছি। এই জায়গার নাম হলো সাউদেশ্রী গ্রাম পার হয়ে একটা বাজার আছে, এখানে গিয়ে একটা হিন্দু মহিলা খুঁজে পেয়েছি আমি, যিনি একটা নিবু নিবু ঘরে একা একা থাকেন, তাকে দেখার কেউ নাই। তিনি মৃত্যুর প্রহর গুনছেন কখন তার মৃত্যু হবে, এবং তার মৃত্যুর পরে মুখে আগুন দেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন জীবিত নাই। আবার মুসলমানদের মধ্যে এরকম বৃদ্ধ নারী আছেন, বিধবা নারী আছেন, যার মৃত্যুর পরে কাফনের কাপড় দেওয়ার মতো কোন লোক এই জমানায় জীবিত নাই। তাহলে কি এরা আমাদের সমাজের অংশ না? এরা কি আমাদের আত্মীয় স্বজন নয়? এরা কি আমাদের লোক নয়? এই জন্য আমি এই কথা বলছি। আমি এসেছি আপনাদের সামনে এই 5 লক্ষ লোকের কথা বলতে। আমি আপনাদের সামনে আসি নাই দলীয় ভাগাভাগির কথা বলতে। আমি আপনাদের সামনে আসি নাই কে কোন দলের সদস্য, কে কোন দলের দায়িত্বশীল, কে কোন দলের নেতা, এই কথা বলতে আসি নাই। আমি আসছি যে যে দলেই করি না কেন, যে যে দলের পরিচয় বহন করি না কেন, যার বাড়ি যেখানেই হোক না কেন, যে গ্রামে হোক, যে ইউনিয়নে হোক, 5 লক্ষ লোক যদি হয়, বিলাইসাল্লায় যদি বসবাস হয়, তাহলে প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্য। এখানে কোনো ভাগাভাগির কিছু নাই, এখানে দলাদলির কিছু নাই, এখানে পক্ষে বিপক্ষের কিছু নাই। আবহাওয়ার অবস্থা যেহেতু খারাপ, আমি শেষ করে দিব একটা কথা বলে, সর্বশেষ কথা। একটা ডাক্তার, গতকালকে রাতেই গল্প বলেছিলাম, একজন ডাক্তার আর একজন ডাকাত, একটা ছুরি, এই ছুরিটা যদি একজন ডাক্তারের হাতে পড়ে, তাহলে ডাক্তার ছুরি দিয়ে মানুষকে অপারেশন করে অসুস্থ মানুষকে সুস্থ করে। আর এই ছুরি যদি একজন ডাকাতের হাতে পড়ে, তাহলে এই ছুরি দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে ছুরি ধরে মোটর সাইকেলটা ছিনতাই করে নিয়ে যায়। ছুরি তো একটাই, কেউ ডাক্তার আর কেউ হলো ডাকাত। ছুরি একটাই। এই ছুরি দিয়ে যেমন ডাক্তারি করে ক্যান্সার পেশেন্টকে ভালো করা যায়, এই ছুরি দিয়ে ডাক্তারি করে যেমন অপারেশন থিয়েটারে একজন অসুস্থ রোগীর মুমূর্ষু অবস্থা কাটিয়ে তাকে সুস্থ করা যায়, এই ছুরি যদি একজন ভুল লোকের হাতে পড়ে, তাহলে সেই ছুরি দিয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে। আমি আপনাদের কাছে বলতে এসেছি, এই ছুরি আপনাদের হাতে, এই ছুরি আপনাদের হাতে। এই ছুরিকে কিভাবে ব্যবহার করব আমরা, আমাদেরকে ডিসিশন নিতে হবে। এই ছুরি আমরা কিভাবে ব্যবহার করব। যদি এই ছুরি ডাক্তারের হাতে না পড়ে, ডাকাতের হাতে পড়ে, ডাক্তারকে যদি এই ছুরি বুঝিয়ে দিতে না পারেন, একজন অভিজ্ঞ ডাক্তারকে যদি এই ছুরি বুঝিয়ে দিতে না পারেন, তাহলে এই ছুরি দিয়ে অসুস্থ মানুষের রোগ ভালো হওয়ার চাইতে ডাকাতের হাতে পড়ার কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যেতে পারে। আমরা আপনাদের কাছে এসেছি, এই ছুরির যথেষ্ট ব্যবহার করার সময় এসেছে। আমি আপনাদেরকে আরেকটা আহ্বান জানাতে চাই, একজন মাঝি যখন নৌকা চালায়, কিংবা একজন বিমানের পাইলট যখন বিমান পরিচালনা করে, মাঝ রাস্তায় যখন তুফান ছাড়ে, তখন বিমানের ড্রাইভার বা পাইলট যদি শক্তিশালী পাইলট না হয়, তাহলে ঝড়ের কাছে, পরিবেশের কাছে অ্যাক্সিডেন্ট করে এই বিমানের সকল প্যাসেঞ্জার মৃত্যুবরণ করতে বাধ্য হয়।
আমরা আমাদের সামনে এখন অপশন, আমাদেরকে বিমানের পাইলট ঠিক করতে হবে। আমাদের সামনে এখন অপশন, নৌকার মাঝি ঠিক করতে হবে। আমাদের সামনে এখন অপশন, আমাদেরকে হাসপাতাল পরিচালক ঠিক করতে হবে। আমাদের সামনে এখন অপশন, আমাদেরকে এখন বাসের ড্রাইভার ঠিক করতে হবে। আমাদের সামনে এখন অপশন, আমাদেরকে ট্রাকের ড্রাইভার ঠিক করতে হবে। যদি আমরা বিমানের পাইলট ঠিক করতে ব্যর্থ হই, যদি আমরা একটা নৌকার মাঝি ঠিক করতে ব্যর্থ হই, যদি আমরা একটা বাসের ড্রাইভার ঠিক করতে ব্যর্থ হই, যদি আমরা একটা ট্রাকের ড্রাইভার ঠিক করতে ব্যর্থ হই, তাহলে এই বিমানে যারা যাত্রী থাকবে, এই বাসে যারা যাত্রী থাকবে, তাদের সামনে অন্যায়, অত্যাচার এবং লঘু লাঞ্ছনা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা এসেছি সামাজিক অস্থিরতা দূর করতে। আমি মাঝে মাঝে টেলিভিশনে দেখি, ফেসবুকে দেখি যে আমাদের এই অঞ্চলের মানুষ মাঝে মাঝে অযথা ঝগড়ায় লিপ্ত হয়ে সামাজিক অস্থিরতায় মেতে ওঠেন। এটা আমাকে খুব পীড়া দেয়। আমি অনেক চেষ্টা করেছি। একটা বিবাদ মীমাংসার কথা বলি, গেল রমজানে গিয়েছিলাম আমরা শ্রীহাইল গ্রামে। আপনারা হয়তো কেউ কেউ সুনামগঞ্জের কোথায় বলে সাল্লায়, কোথায় দিরাই, তাহলে আপনাদের লোকেরা যে এইভাবে মারামারি করে আপনারা কি করেন, কেন ফিরেন না? তখন আমার নিজের খুব লজ্জা হলো, শরম হলো। আমি মোটর সাইকেলে গেলাম শ্রীহাইল গ্রামে, গিয়া দেখি এক পক্ষ আরেক পক্ষের মুখ দেখা দেখি করে না, বাড়িতে এই রকমের একটা অবস্থা তৈরি হয়েছে। আমি সাহস করে বললাম যে আমি একটা ইফতার পার্টির আয়োজন করি, উভয় পক্ষ আসবেন। সবাই রাজি হলো, ইফতার পার্টির আয়োজন হলো, কয়েক হাজার লোক জয়েন করলো। এই পক্ষ ওই পক্ষ একসাথে বসালাম। 7টা মামলা হয়েছিল, সবগুলি মামলা উড্র হলো। তারা এখন মিলেমিশে জীবন যাপন করছে। আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাবো, আমি আপনাদেরকে খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি। I love you. I love you from my heart. My brothers and sisters, I love you from the deepest core of my heart. পার্টির কারণে নয়, কোনো দলের কারণে নয়, কোনো ব্যক্তির কারণে নয়, কোনো গোষ্ঠীর কারণে নয়। I love because আমরা সকলেই এক অঞ্চলের বাসিন্দা, এই জন্য লাভ করি। এই বসবাসটায় আমি চাই আপনারা মিলেমিশে বসবাস করেন। আমি চাই আপনারা উদার হন। আমি চাই আপনাদের বুকটা, কলিজাটা এত উদার করেন যেন 5 লক্ষ লোক এসে আপনার বুকে জায়গা করে নিতে পারে। আপনার অন্তরটাকে এত উদার করেন, আমার অন্তরটাকে আমরা উদার করি, পরস্পর আমরা এরকম উদারতা দেখাই যে উদারতার কারণে সারা বাংলাদেশে একটা এক্সাম্পল তৈরি হোক যে যদি বাংলাদেশে উদার মানুষ দেখতে চাও, বড় মাপের মানুষ দেখতে চাও, বড় লোক দেখতে চাও, মন বড় মানুষ দেখতে চাও, তাহলে তোমরা সবাই গিয়ে দিরাই সল্লার মানুষকে দেখে আসো। আমরা এই পরিবেশের কথা বলছি, আমরা রাজনৈতিক হানাহানি বন্ধ করার কথা বলছি, আমরা পরস্পরকে অসম্মান থেকে মুক্তির কথা বলছি। আমার শেষ অনুরোধ থাকবে, আমার শেষ অনুরোধ, ব্যক্তিগতভাবে আমি কোনো লোককে কোনোদিন কোনো কটু কথা বলতে পারি না। এটা আমার শরম লাগে, আমার লজ্জা লাগে। আমার লজ্জাটা এই জন্য লাগে, আমি মনে হয় কাউকে কটু কথা বললে আল্লাহ যেন আমারে শাস্তি দিয়ে দিবেন, এরকম মনে হয়। সেই জন্য আমি কোনো মানুষকেই কটু কথা বলতে পারি না। আমি একটা অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে, আমি চাই আপনাদের ভালোবাসা এবং সম্মান। আমি চাই আপনারা আমাদেরকে হৃদয় নিংড়ানো ভাবে ভালোবাসেন, আর আমরা চাই আমরাও আপনাদেরকে হৃদয় নিংড়ানো ভাবে ভালোবাসি। আমার বেডরুম আপনার বেডরুম, আপনার বেডরুম আমার বেডরুম, আপনার ড্রয়িং রুম আমার ড্রয়িং রুম, আমার ড্রয়িং রুম আপনার ড্রয়িং রুম, আপনার নৌকা আমার নৌকা, আমার নৌকা আপনার নৌকা, আমার বাড়ি আপনার বাড়ি, আপনার বাড়ি আমার বাড়ি, এবং আমার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন আমাদের আত্মীয় স্বজন। এইরকম একটা পরিবেশ তৈরি করতে আপনারা সবাই রাজি আছেন? যদি আপনারা রাজি থাকেন তাহলে আমাকে আপনারা একটু দয়া করে এই অ্যাসিউরেন্স দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই 5 লক্ষ লোকের জীবন পরিবর্তনের কাজ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।